ফয়সাল করিম মাসুদ। হত্যাকারীরা কি এখন এতটাই বেপরোয়া যে খুন করার পর তারা ক্যামেরার সামনে দুবাইতে এসে আছি। ছাপাই গায়, নাকি এর পেছনে আছে তদন্তকে ভিন্ন খাতে ঘোরানোর এক গভীর ষড়যন্ত্র? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় একটি ঘটনা নিয়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনি প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে। এর সাথে কোনোভাবেই জড়িত না। ভিডিওতে দেখা যাচ্ছে ফয়সাল দাবি করেছেন তিনি নাকি এই খুনের সাথে জড়িতই নন, তিনি নাকি দুবাইয়ে বসে আছেন। কিন্তু আসল রহস্যটা আসলে কোথায়? অনেকেই বলেছিল ভিডিওটি নাকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা। আবার কেউ বলছে ফয়সালের দাড়ি নাকি ভিডিওতে হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে। আসলেই কি ফয়সাল দুবাইয়ে নাকি ভারতের মেঘালয়ে লুকিয়ে আছে আর বিভ্রান্ত করছে পুলিশকে? নাকি সে বাংলাদেশেই লুকিয়ে আছে এখনো? হতে পারে সে লুকিয়ে আছে আপনার চারপাশের মধ্যেই। আজকের ইনসাইড অ্যানালাইসিসে আমরা ফয়সালের এই ভিডিও ফ্রেমিংটা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। ভিডিওটি সামনে আসার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে তা হলো এটি কি আসলেই ফয়সাল নাকি ডিপ ফেক টেকনোলজির কারসাজি? কারণ আজকের যুগে এআই দিয়ে হুবহু মানুষের মতো ভিডিও বানানো সম্ভব, কিন্তু ডিজিটাল অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এবং সাইবার এক্সপার্টরা এই ভিডিওটিকে ল্যাবরেটরিতে ফেলে চেক করেছেন। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই ডিটেকশন টুলস দিয়ে পরীক্ষা করার পর ফলাফল এসেছে যে না, এই ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি নয়, অর্থাৎ ভিডিওটা রিয়াল। ভিডিওতে ফয়সালের যে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের পলক ফেলার যে ধরন এবং গলার স্বর, সবই আসল ফয়সালের সাথে শতভাগ মিলে যায়। তাহলে প্রশ্ন জাগে এখানেই, ভিডিওর মাঝখানে ফয়সালের থুতনির দাড়ি কেন বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল? এটা দেখেই অনেকেই দাবি করেছিলেন ভিডিওটি আসলে নকল। বিষয়টি আসলে খুবই ইন্টারেস্টিং। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টারের সাথে পরিচিত। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে ফয়সাল ভিডিওটি রেকর্ড করার সময় মোবাইলের কোনো অ্যাপের ফিল্টার অন করে রেখেছিলেন। হতে পারে সে নিজের বিধ্বস্ত চেহারা লুকাতে নিজেকে একটু ফর্সাই দেখাতে চেয়েছিলেন। কথা বলার সময় তার হাত পা মুখের মুভমেন্টের কারণে এই ফিল্টারটি মাঝে মধ্যে গ্লিচ বা কাজ করা বন্ধ করে দিচ্ছিল, যার ফলে মনে হচ্ছিল দাড়ি গায়েব হয়ে যাচ্ছে। অর্থাৎ টেকনিক্যাল ভাষায় বলতে গেলে ভিডিওর কন্টেন্ট বা মানুষটি আসলেই আসল, কিন্তু তার উপর প্রযুক্তির প্রলেপ বা ফিল্টার ছিল। খুনি হয়তো ভেবেছিল ফিল্টার দিয়ে নিজেকে একটু স্মার্ট দেখাবেন, কিন্তু এই ফিল্টারই এখন তার ভিডিওর বিশ্বাসযোগ্যতা আরো বাড়িয়ে দিয়েছে। এবার আসি ভিডিওর সবচেয়ে বড় ধোঁকা বা ব্লাফ নিয়ে। ভিডিওতে ফয়সাল খুব কনফিডেন্সের সাথে দাবি করেছে যে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। কিন্তু একটু থামুন এবং লজিক দিয়ে ভাবুন। একজন মানুষ যার বিরুদ্ধে পুরো দেশের পুলিশ এবং গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে, যার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে এত সহজে এয়ারপোর্ট দিয়ে দুবাই চলে যাবে কিভাবে? এটা আদৌ অসম্ভব। ফয়সাল কিন্তু ভিডিওতে দুবাইয়ের কোনো ল্যান্ডমার্ক, কোনো রাস্তা বা এমন কিছু দেখাননি যা প্রমাণ করে যে তিনি সেখানেই আছেন। তিনি শুধু মুখের কথায় দাবি করেছেন। ক্রাইম অ্যানালাইস্টরা মনে করছেন এটা অপরাধীদের একটি খুব পুরনো কৌশল। একে বলা হয় ডাইভারশন ট্যাকটিক। পুলিশ যখন তাকে ভারতের বর্ডারের দিকে খুঁজছে তখন তিনি দুবাইয়ের কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করতে চাইছেন, কিন্তু তিনি জানতেন না যে টেকনোলজি এখন অনেক এগিয়ে গেছে। তদন্তকারী সংস্থা এবং ডিবি পুলিশের সর্বশেষ তথ্য বলছে ফয়সাল আকাশপথে দুবাই যাননি, বরং তিনি এবং তার সহযোগীরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। এই যে ভিডিওতে দুবাইয়ের কথা বলা হলো, এটা আসলে পুলিশকে ভুল মেসেজ দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ভিডিওতে ফয়সাল আরেকটি মারাত্মক দাবি করেছেন। তিনি বলেছেন হাদিকে হত্যার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল তিনি নাকি সেই বাইকে ছিলেনই না। তিনি নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করছেন। কিন্তু দর্শক, সত্য কখনো চাপা থাকে না। আপনারা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনেছেন। দ্য ডিসেন্টের ইনভেস্টিগেশন এবং পুলিশের তদন্ত রিপোর্ট দুটোই একই কথা বলছে। ঘটনার দিন পল্টন মডেল থানা বক্স কালবার্ট এলাকায় হাদির উপর যে বাইক থেকে গুলি করা হয়েছিল সেই বাইকের পেছনের সিটে বসেছিলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ, আর বাইকটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। খুনি যে নিজে এটি স্বীকার করবে না, এটি একটি খুবই স্বাভাবিক ধরনের কথা।
পুলিশের তদন্তে এটি ক্রিস্টাল ক্লিয়ার যে ফয়সালই সেদিন শ্যুট করেছিল। তিনি শুধু মাস্টার মাইন্ডই নন, তিনি নিজেই এক্সিকিউশন করেছেন। আজ ভিডিওতে এসে তিনি যতই সাধু সাজার চেষ্টা করুন না কেন, টেকনোলজিক্যাল এভিডেন্স বা প্রমাণ তার বিপক্ষেই কথা বলছে। সবচেয়ে ঘৃণ্য যে কাজটি ফয়সাল এই ভিডিওতে করেছে তা হলো শহীদ হাদির চরিত্র হননের চেষ্টা। তিনি দাবি করেছেন হাদি নাকি তাকে অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ে 2টি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে 5 লাখ টাকা ঘুষ অগ্রিম নিয়েছিলেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, যেই মানুষটি মারা গেছেন, যিনি আর ফিরে এসে নিজের সাফাই গাইতে পারবেন না, তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলাটা কতটা কাপুরুষোচিত। অপরাধ বিজ্ঞানে এটাকে বলা হয় ভিকটিম ব্লেমিং। যখন খুনি কোনো যুক্তি খুঁজে পায় না, তখন সে ভিকটিম বা নিহতের চরিত্রে কালিমা লিপ্ত করার চেষ্টা করে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। কিন্তু হাদির যারা সহযোদ্ধা ছিলেন, যারা তাকে চিনতেন, তারা জানেন হাদি কেমন ছিলেন। হাদি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতাধর ব্যক্তিদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। তার বিরুদ্ধে জীবদ্দশায় কখনো কোনো তদবির বাণিজ্য বা চাঁদাবাজির অভিযোগ ওঠেনি, বরং তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেই টার্গেটের শিকার হয়েছেন। দ্য রিসেন্ট তাদের ফ্যাক্ট চেকে পরিষ্কার করে বলেছেন হাদির বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো প্রমাণ নেই এবং ফয়সালের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। ফয়সাল ভেবেছিল এই গল্প এঁকে তিনি হয়তো জনগণের সহানুভূতি পাবেন, কিন্তু তিনি ভুলে গেছেন মিথ্যা দিয়ে হত্যা ঢাকা যায় না। তবে দর্শক, ফয়সালের এই ভিডিওর বাইরেও ঘটনার আরও অনেক গভীরে যাওয়ার আছে। আপনারা কি জানেন এই হত্যাকাণ্ডে ফয়সাল আসলে একা নন? তার পুরো পরিবার, তার বাবা মা, স্ত্রী, এমনকি শালকও জড়িত। ভিডিওতে ফয়সাল নিজেকে যতই নির্দোষ দাবি করুন না কেন, পর্দার আড়ালের ঘটনাটি যে কত ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ছিল তা বোঝা যায় যখন আমরা দেখি এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। দর্শক, সাধারণত কোনো খুনের ঘটনায় 1জন বা 2জন মূল হোতা থাকে, কিন্তু হাদি হত্যার ঘটনাটি বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসের এক বিরাল দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এখানে 1জন ব্যক্তি নন, বরং পুরো একটি পরিবার মিলে এই খুন এবং খুনিকে পালাতে সাহায্য করেছে। ভাবা যায় একজন মানুষ খুন করে এলো, আর তার বাবা মা, স্ত্রী, এমনকি শ্যালক সবাই মিলে তাকে বাঁচানোর মিশনে নামলো। পুলিশের তদন্ত এবং আদালতের জবানবন্দি থেকে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো লোমহর্ষক। এই মামলায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, মা হাসি বেগম এবং স্ত্রী শাহেদা পারভিন সামিয়া সবাই 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ তারা আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে তারা এই অপরাধের সাথে কোনো না কোনোভাবে জড়িত। শুধু তাই নয়, ফয়সালের শালক ওয়াহিদ আহমেদ ছিপু এবং বান্ধবী মারিয়া আক্তার মিলাও এই তালিকায় আছেন। একটি শিক্ষিত বা স্বাভাবিক পরিবার কিভাবে এই ক্রাইম সিন্ডিকেটে পরিণত হতে পারে তা ভেবে তদন্তকারীরাও বিস্মিত। ফয়সাল যখন হাদিকে গুলি করে পালিয়ে আসছিল, তখন তার এই সাপোর্টিং সিস্টেম বা পরিবার তাকে শেল্টার দিয়েছে, তাকে পালাতে সাহায্য করেছে। এখন প্রশ্ন হলো, ফয়সাল আসলে কোথায়? ভিডিওতে তিনি দাবি করেছেন দুবাইয়ের কথা, কিন্তু আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য এবং ডিবি পুলিশের তদন্ত বলছে ওটা ছিল পুরোটাই আইওয়াশ। ফয়সাল এবং তার সহযোগীরা আকাশপথে নয়, বরং স্থলপথে অবৈধভাবে সীমান্ত পার হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম যে তথ্য দিয়েছেন তাতে স্পষ্ট আসামিরা ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছেন বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। আর এই বর্ডার পার হতে তাদের সাহায্য করেছে সিবিউন দিউ এবং সঞ্জয় চিসিম নামের 2 সহযোগী। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো গতকাল বৃহস্পতিবার ঢাকার আদালতে ফয়সালের অন্যতম সহযোগী সঞ্জয় চিসিম এবং মোহাম্মদ ফয়সাল অর্থাৎ মূল আসামি ফয়সালের নামের সাথে মিল থাকলেও এই ফয়সাল আসলে ফয়সালেরই সহযোগী। তারা দুজনই নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তারা বিচারকের সামনে খুনের পরিকল্পনার আদ্যোপান্ত খুলে বলেছেন। তারা স্বীকার করেছেন কিভাবে 12 ডিসেম্বর মতিঝিলের জুম্মার নামাজের পর হাদিকে ফলো করা হয়েছিল এবং বক্স কালভার্ট এলাকায় সুযোগ বুঝে গুলি করা হয়েছিল। এই পুরো অপারেশনের লজিস্টিক সাপোর্ট বা যানবাহনের ব্যবস্থা কে করেছিল জানেন? মোহাম্মদ নুরুজ্জামান নোমানি নামের
এক রেন্টে কার ব্যবসায়ী। তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ শুটার থেকে শুরু করে গাড়ি সরবরাহকারী, বর্ডার পার করে দেওয়ার দালাল আর ঘরে আশ্রয় দেওয়া পরিবার সবাই এখন আইনের জালে। ফয়সাল হয়তো ভেবেছিলেন ভিডিওতে একটা ফিল্টার লাগিয়ে দুবাইয়ে মিথ্যা গল্প শুনিয়ে এবং মৃত হাদির নামে কুচ্ছা রটিয়ে তিনি পার পেয়ে যাবেন। তিনি হয়তো ভেবেছিলেন মেঘালয়ের পাহাড়ে লুকিয়ে তিনি বিচার এড়াতে পারবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সত্যের একটা নিজস্ব গতি আছে। আজ তার নিজের ভিডিওই প্রমাণ করছে যে তিনি কতটা ডিপ্রেসড। তার নিজের পরিবার আজ কারাগারের চার দেয়ালে, তার সহযোগীরা আদালতে দাঁড়িয়ে তার নাম বলছে। ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু হাদি যে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, তার সেই লড়াই এখনো থামেনি। ফয়সালের এই ভিডিও বার্তা আসলে খুনের তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার একটা ব্যর্থ চেষ্টা। প্রিয় দর্শক, শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যে পরিবার একটা খুনিকে বাঁচাতে নিজেদের নৈতিকতার বিসর্জন দেয়, সেই সমাজের অবক্ষয় আসলে কতটা গভীরে, এবং আপনারা আসলে কি মনে করেন মেঘালয় বা দুবাই যেখানেই ফয়সাল থাকুক, তাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা কি আসলেই সম্ভব হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ওই বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না, আমাদের দুজন কথা বলেছেন সেটাও আমাদের নজরে এসেছে। শ্রুত যে সময়, সেই সময়ের ভিতরে পুলিশি প্রতিবেদন বিজ্ঞ আদালতে